এআই দিয়ে যেটা করি, আমাদের যে কোনো ডেটা সেটটাকে দুইটা অংশ ভাগ করি। একটা হচ্ছে তোমার ট্রেনিং, আর এটা হচ্ছে টেস্টিং। আচ্ছা, এই ট্রেনিং ডেটা সেটটা কি? ট্রেনিংটা হচ্ছে মডেলকে ট্রেন আপ করানোর জন্য, মডেলকে শেখানোর জন্য যে আমার ডেটা প্যাটার্নটা কিরকম আছে, আমার ডেটা স্ট্রাকচারটা কিরকম, আমার ডেটা ট্রেনটা কিরকম। ধরো আমাদের যে ডেটা সেট আছে, আমরা যদি একটু দেখি তাহলে সেটা আহ আমরা যদি একটু দেখি আমাদের ডেটা সেট হয় বেজিং 2.5, রাইট? তাহলে আমরা দেখবো যে আমাদের ডেটা সেট 2010 সাল থেকে মান্থলি ডেটা আমাদের কত 14 সাল পর্যন্ত আছে। আচ্ছা, তাহলে আমাদের ডেটাটা হচ্ছে 2000, ডেটা সেটটা হচ্ছে 2010 থেকে 2014 সাল পর্যন্ত। আচ্ছা, এই ডেটা সেটটাকে আমরা দুটো অংশ ভাগ করতেছি, অর্থাৎ একটা ডেটা সেট যেটা 2013 সাল পর্যন্ত, অর্থাৎ 2010 থেকে, এটা ট্রেনিং হিসেবে ব্যবহার করতেছে। অর্থাৎ আমার যে মান্থলি ডেটা আছে, আমার ডেটাগুলোর মধ্যে যেটা আমরা ফরকাস্ট করবো, ইউনিভেরিয়েট থাকতে পারে, মাল্টিভেরিয়েট থাকতে পারে। তা আমাদের হচ্ছে মাল্টিভেরিয়েট। তার মানে শুধুমাত্র একটা ভেরিয়েবল নিতে পারো যেটা তোমার হচ্ছে ফরকাস্ট করতে চাও, সেটাও হতে পারে। অথবা মাল্টিভেরিয়েট, অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে, যেমন আমাদের ডেটাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল আছে। তো এই 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমার মডেলকে আমি ট্রেন আপ করাইলাম যে আমার যে ডেটাটা আছে এই ডেটার মধ্যে দেখো, আমরা যে এয়ার পলিউশন যে একটা PM 2.5 ফরকাস্ট করবো, এর সাথে আরো যে ভেরিয়েবল আছে এগুলোর সাথে সাথে সময়ের সাথে সাথে মান্থলি, প্রতি মাস চেঞ্জ কিরকম পরিবর্তন হচ্ছে, সে একটা ট্রেনিং গ্রহণ করবে আমার ডেটা থেকে। আর টেস্টিং হচ্ছে যেটা আমরা মডেলের বাইরে রাখবো, অর্থাৎ আমার 2014 সালের যে ডেটাটা, এই 2014 সালের ডেটাটা আমি রেখে দিলাম টেস্টিং এর জন্য। অর্থাৎ আমার মডেলকে আমি এই বলবো যে তুমি এটা ফরকাস্ট করো, তো ফরকাস্ট তখন হচ্ছে যে সে না দেখে এটা দিয়ে দিবে। আচ্ছা, স্যার, এই কথাটা আরেকবার যদি রিপিট করতেন একটু ভালো হতো, আমি মিস করেছি। তোমার আমাদের যে কোনো ডেটা সেটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে ট্রেনিং, একটা হচ্ছে টেস্টিং। আচ্ছা, ট্রেনিংটা হচ্ছে যেই ডেটাগুলো আমরা মডেলকে দেখতে দিব, অর্থাৎ মডেল দেখবে যে সময়ের সাথে সাথে বা একটা পর একটা কিরকম চেঞ্জ হচ্ছে, আমার যে ডেটাগুলো থাকবে সেটা কিরকম পরিবর্তন হচ্ছে অতীতে সে দেখবে। তো ডেটার মধ্যে একটা প্যাটার্ন বা ডেটার মধ্যে যে হিডেন স্ট্রাকচার আছে সেটা সে জানবে, বুঝবে। বুঝার পরে সে ট্রেন আপ হবে, সে নিজের অ্যালগোরিদম তৈরি করবে যে একটা ডেটা মানে কতটুকু পরিবর্তন হওয়ার কারণে এক্স, কতটুকু ওয়াই পরিবর্তন হয়, এটা যখন সে জেনে যাবে, তারপরে আমরা তাকে আননোন ডেটা, যেটা আমরা টেস্ট ডেটা আমরা রেখে দেবো টেস্টিং এর জন্য 2014 সালে, হ্যাঁ এক্স এবং ওয়াই আমরা করবো, তো সেক্ষেত্রে করবে কি, সেটা পরবর্তী 2014 সালের যে ডেটাটা আছে সেটা আমাদের ফরকাস্ট করে দেখবো, তখন আমরা দেখবো যে কিরকম আসে। ঠিক আছে? আচ্ছা, এটাই গেল। এখন এই যে ট্রেনিং ডেটাটা আছে, এই ট্রেনিং ডেটাটা আমরা আবার করব কি, মডেল ওয়াইজ আমরা আজ বিভিন্ন মডেল ব্যবহার করতে, প্রত্যেকটা মডেলের জন্য নির্দিষ্ট প্যারামিটার আছে, সেই প্যারামিটারের ভ্যালু আছে। তো এগুলো হচ্ছে হাইপার প্যারামিটারাইজেশন বলি। তো এই জন্য আমরা যেটা করবো, অনেকগুলো মেথড আছে।
তো তার মধ্যে একটা হচ্ছে গ্রিড সার্চ ক্রস ভ্যালিডেশন মেথড। এই মেথডে আমরা কি করি, মেথডে আমরা প্যারামিটার গুলো 5টা ফোল্ডে বা গ্রিডে, যেমন 1 2 3 4 5 এরকম গ্রিডে করি। এই গ্রিডের মধ্যে করে কি আমরা দেখি যে বেস্ট প্যারামিটার কোনটা হবে। অর্থাৎ ফুল ওয়ানটা আমরা টেস্টিং, এই যে যে গ্রিনটা দেখতে পাচ্ছি এটা আমি টেস্টিং এর জন্য রাখি, বাকিগুলো ট্রেনিং। 4টা ফোল্ড আমি ট্রেনিং দিচ্ছি, এটা টেস্টিং দিচ্ছি। পরেরটা আবার দ্বিতীয় যে সেকেন্ড আছে সেটাকে টেস্টিং এর জন্য, বাকিটা ট্রেনিং দিচ্ছি। এরকম করে মডেলকে একটা ট্রেন আপ করাচ্ছি আমরা, করে আমরা বেস্ট প্যারামিটার মডেলের জন্য কিরকম হবে, অর্থাৎ ওই মডেলে প্যারামিটার অপটিমাম কত ধরলে আমাদের মডেলটা বেস্ট পারফর্ম করতেছে, এইটা করে আমরা অ্যালগোরিদমের মধ্যে বেস্ট প্যারামিটারটা আমরা নিব। নেওয়ার পরে মডেলটাকে আবার ট্রেন আপ করাবো, অর্থাৎ ওই বেস্ট প্যারামিটার দিয়ে ট্রেন করলে পরবর্তীতে সে কি করবে, ফরকাস্ট করবে। আর যখন ফরকাস্ট করবে, তখন আমি তো মডেলের বাইরে 2014 সালে ডেটাটা রাখছি, সেটা কি করবে সে আমাকে ফরকাস্ট করে দিব। আচ্ছা, এটা গেল। তো এখন হচ্ছে আমরা এই এক্স এবং ওয়াই বলি, ট্রেন এক্স, ট্রেন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমি ট্রেনিং ডেটাটা যদি এক্স ধরি, এটাকে ওয়াই যদি ধরি, তাহলে দেখো এই ট্রেন এক্স বলতে এই এক্স এর ক্ষেত্রে 2010 থেকে 2013 সালের ডেটাগুলো থাকবে, ঠিক আছে। আবার এই 2010 থেকে 13 পর্যন্ত দেখো এই ট্রেনিং এর ডাটা থাকতেছে। আবার টেস্টিং সেট যে করছি, টেস্টিং এর ডাটাটাও যেটা আমরা কত আমরা কোনটা ইয়া করবো বলো তো, PM 2.5 না? এটা আমাদের টার্গেট ভেরিয়েবল না, এটা আমরা ফোকাস করবো তো। হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এক্স এবং ওয়াই থাকবে। তাহলে এক্স এবং ওয়াই, তাহলে এটাকে যদি আমরা এই এক্স এর 10 থেকে 13 পর্যন্ত আমরা হচ্ছে মডেলকে ট্রেনিং করাবো, এটা ট্রেন আপ হবে। আবার এখানে দেখো এই PM 2.5 এর 2014 সালের ডেটা আলাদা রাখবো, কিন্তু 2010 থেকে 2013 সাল পর্যন্ত PM 2.5 আছে না, সেটা আলাদা করে আমরা টেস্টিং এর, হ্যাঁ, এক্স যেটা আমরা 2010 থেকে 23 পর্যন্ত আমরা রেখে দিব। এইটা পরবর্তীতে বলবো কি, আর এটাকে আমরা টেস্ট ওয়াই হিসেবে রেখে দিব, একটু পরে মডেলে যখন যাব তখন রেখে দিব। তার মানে 2010 থেকে 2013 সাল ধরে যে টেস্ট এক্স মানে পিএম এর ডেটা শুধু রাখবো। পরবর্তীতে সে তো ট্রেনার, 2010 থেকে 2013 সাল পর্যন্ত অন্যান্য যে প্যারামিটার গুলো আছে সেগুলো দেখবে, সাথে পিএমটাও দেখবে কিরকম চেঞ্জ হচ্ছে। পরে হঠাৎ করে টেস্ট এক্স এর যেটা 2014 তোমার PM 2.5 এর যে ডেটা গুলো আছে, সেটা করবো কি 2010 থেকে 13 পর্যন্ত তাকে আমরা দিয়ে দিব যে তুমি এটাকে এখন তুমি না দেখে 2014 সালে এটা ফরকাস্ট করো। পরে সে কি করবে, 2014 সালে ফরকাস্ট করবে। অর্থাৎ আমি যদি আরো সামারি করে সহজ করে, আমাদের ডেটা সেট থাকবে, ডেটা সেট গুলো আমরা ট্রেনিং এ এবং টেস্টিং এ আলাদা করে দিব। সহজ কথা, ট্রেনিং এর জন্য আমরা কিছু ডেটা রাখবো যেটা ট্রেন আপ হবে, তারপরে সেটা হচ্ছে ফাইনালি বেস্ট প্যারামিটার বের করে আমরা ফরকাস্ট করব। টেস্টিং এর যে ডেটা থাকবে সেই ডেটা দিয়ে আমরা দেখবো যে ঠিক আছে কিনা। এখন এখানে তো আমার যে ডেটাগুলো আমি 2010 থেকে 13 সাল পর্যন্ত ট্রেনিং এ রাখলাম, 2014 সালটা হচ্ছে আমি টেস্টিং এর জন্য রাখলাম, ভালো কথা। আবার অনেকে আবার এটা করে, পুরো ডেটা সেটটাকে যদি আমি 100% ধরি, যদি আমি এবার নির্দিষ্ট ভাবে না রাখি, তাহলে অনেকে করে কি 70% ডেটা হচ্ছে তোমার ট্রেনিং এ দিয়ে দেয়, 30% হচ্ছে টেস্টিং এ র্যান্ডমলি সে পরীক্ষা করে, না দেখে কিরকম করতে পারে। আবার অনেকে কি করে 20 করে। এইভাবে আমাদের ডেটা সেট গুলা আমরা ভাগ করতে পারি। আচ্ছা, এখন এই পর্যন্ত নেক্সট যাওয়ার আগে কার কোনো প্রশ্ন আছে কি?
স্যার এখানে PM 2.5 বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে? এটা হচ্ছে ইন্ডেক্স পলিউশন, যে ইন্ডেক্স আছে PM 2.5 এর একটা ভেরিয়েবল। হুম, এটা তোমার পলিউশন যে প্যারামিটার আছে, যে মিটার, এটা 2.5। এটা অনেকগুলো স্কেল আছে যারা এয়ার পলিউশন নিয়ে কাজ করে, তারা সাধারণত এটা আরো ইন ডিটেলস বলতে পারবে। আমরা যদি আরো ইন ডিটেলস দেখি, একটু ওয়েট, আমরা যদি আরো ইন ডিটেলস দেখতে চাই, তাহলে আমরা এখনই দেখতে পারি যে PM 2.5 বলতে কি বোঝায়। PM 2.5 এই মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এই যে পার্টিকুলেট ম্যাটার বলে, যেটা হচ্ছে তোমার যারা এয়ার পলিউশন নিয়ে কাজ করে, তারা বলতে পারে যে কতটুকু, বিশেষ করে 2.5 মাইক্রোমিটার অথবা লেস লেস ইন ডায়ামিটারে থাকে। এই যে আমরা শ্বাস নেই না, আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, এই শ্বাস প্রশ্বাস যখন নেই, এর মধ্যে আমাদের ধরো এয়ার পলিউশনের যে হয় পার্টিকেল, যে এরোসল যেটা ইয়া বলে, তো এইটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে পার্টিকেল আমরা নিঃশ্বাসের সাথে নিব, সেটা হচ্ছে 2.5 মাইক্রোমিটার বা তার লেস কিনা। এই যে ছোট পার্টিকেলটা আছে, এটা হচ্ছে এয়ার পলিউশনের একটা অংশ। এবং এটা হচ্ছে সিগনিফিকেন্ট হেলথ যে রিস্ক আছে, এটা করতে পারে, বিশেষ করে যখন আমরা শ্বাস নেই, এটা দিয়ে আমার লাঞ্চের ক্ষতি করতে পারে, আমাদের ইয়া ক্ষতি করতে পারে। তো এটা হচ্ছে পার্টিকুলেট, পিএম হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, যেটার সাইজ 2.5 মাইক্রোমিটার অথবা তার চেয়ে কম। এটা আমাদের নিঃশ্বাসের সাথে যায়। বুঝতে পারছো? এটা এটা এক্সাম্পল। জি স্যার। তোমার কাছে অন্য কিছু কোনো data থাকতে পারে, বুঝতে পারো? তোমার যে ডেটা থাকুক না কেন, এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে আমার, তোমাদেরকে আমি বলছিলাম যে আমার যে ওই লেকচার ছিল, সেখানে আমাদের আমরা 4 ধরনের কাজ করতে পারবো এআই দিয়ে। মনে আছে কিনা? প্রথম হচ্ছে যে আমরা ক্যাটাগরিক্যাল ডেটাগুলো থাকে, ক্লাসিফিকেশন অথবা ক্লাস্টারিং করব। আর যদি কন্টিনিউয়াস ডেটা থাকে, সেটা সময়ের সাথে বা স্পেসের সাথে কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমরা রিগ্রেশন এবং হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন, রাইট? মনে আছে কিনা? আমি সেখান থেকে খুব সহজে যে ডেটাগুলো ট্রেনিং এর জন্য, আমি সাধারণত এটা কন্টিনিউয়াস ডেটা নিয়ে নিচ্ছি, টাইম সিরিজ ডেটা। যার কারণে আমরা কি করব, রিগ্রেশন করব। রিগ্রেশনের ইয়া মনে আছে তো, ক্লাসে পড়াইছিলাম। কে বলতে পারবে রিগ্রেশন কি? হ্যালো, রিগ্রেশন কি বলো? মনে আছে? বললাম যে রিগ্রেশন কি, মনে আছে? তার একটা ভেরিয়েবলের উপর আরেকটা ভেরিয়েবল কতটুকু ডিপেন্ডেবল হচ্ছে, মানে একটা চেঞ্জ করলে আরেকটা কতটুকু চেঞ্জ হবে সেইটা। ভেরি গুড। অর্থাৎ একটার সাথে একটা কতটুকু পরিবর্তন হবে, সেটাই আমরা যদি আরো বলতে চাই, তাহলে হচ্ছে তোমার কি, যে y f(x), এটা মূলত আমি একটা ফাংশনের মতো দিয়ে দিলাম। অর্থাৎ এক্স এর কারণে ওয়াইটা কতটুকু পরিবর্তন হচ্ছে। এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এটারই ইয়া ফর্ম হচ্ছে, বর্ধিত ফর্ম হচ্ছে y = ax+c। মনে আছে? আচ্ছা, এখানে এইটা হচ্ছে কি স্লোপ, আর এক্সটা কি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই স্লোপটা পজিটিভ হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে। যদি পজিটিভ হয় তাহলে আপওয়ার্ড, যদি সরি পজিটিভ হয় আপওয়ার্ড, নেগেটিভ হলে ডাউনওয়ার্ড দেখাবে। অর্থাৎ একটা কারণে আরেকটা ইন্ডিপেন্ডেন্টের কারণ ডিপেন্ডেন্ট বাড়তেও পারে, আবার কি হতে পারে, কমতেও পারে। এইটাই মূলত হচ্ছে কি রিগ্রেশন। মনে আছে? হ্যালো, হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা। এইখানে দেখো আমাদের ডেটাগুলো যদি আমরা দেখি, তো ডেটাগুলোর মধ্যে আমাদের সিরিয়াল নাম্বার আছে, এখানে ইয়ার আছে, মান্থ আছে, ডে আছে, তারপরে হচ্ছে তোমার এখানে তো এনএ মানে হচ্ছে এই ডেটাগুলো মিসিং আছে, কিছু নট অ্যাভেলেবল। আবার এখানে একটা স্ট্রিং মানে উইন ডাইরেকশনের ডেটাগুলো আছে, সেখানে যে সিবি যারা আছে এটা মিসিং। তো এগুলো আমরা ঠিক করতে হবে।
এক্ষেত্রে তাহলে হচ্ছে ডেটাগুলো আমার যে কোনো ডেটা থাকতে পারে, আমার একটা ভেরিয়েবল থাকতে পারে, দুইটা ভেরিয়েবল থাকতে পারে, এই ডেটাগুলোর আমার কিছু ডেটাটা ক্লিন করা বা সেগুলো ঠিক করা, ডেট গুলাকে ডেট ফ্রেমে নেওয়া ইত্যাদি ইত্যাদি কাজ করা। তো এগুলো আমরা একটু কাজ করব। আচ্ছা, এখন আমরা আমাদের যদি ডেটা সেট, আমরা এখন কোডে চলে যাই, কোড রান করো। তাহলে রান করার আগে আমরা এখন ভেঙে ভেঙে আমরা এখন বোঝার চেষ্টা করব। ওপেন করছে সবাই? তো এই যে ইয়াগুলো, এগুলোকে আমরা লাইব্রেরি বলি। কি বলি? লাইব্রেরি। আচ্ছা, আমার ওই যে হাত ড্রয়িং এর লেখা ভালো না, এনিওয়ে এইগুলোকে আমরা কি বলি? লাইব্রেরি বলে। অর্থাৎ এই লাইব্রেরি গুলো আমরা হচ্ছে আমাদের না আদানের পরে আমরা শুরু করবো। আবার তোমরা এর মধ্যে স্পাইডার বের করো। আচ্ছা, আমরা বলতেছিলাম যে এগুলো হচ্ছে কি, বলো এগুলো কি বলছিলাম? লাইব্রেরি। লাইব্রেরি স্যার। আচ্ছা, এই লাইব্রেরিটা কেন দরকার? এই লাইব্রেরি দরকার হচ্ছে আমাদের পাইথনের লাইব্রেরি গুলো আলাদা আলাদা থাকে। এটাতে সুবিধা হচ্ছে আমাদের সবগুলো একসাথে ইনস্টল করার কোনো দরকার নেই। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, ম্যাটল্যাব। ম্যাটল্যাবের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ম্যাটল্যাবে সব কিছু একসাথে ইনস্টল করা থাকে, যার কারণে দেখা যায় এটা সফটওয়্যারটা অনেক ভারী হয় এবং আমাদের সি ড্রাইভে অনেক বেশি স্পেস নেয়। তো এটা একটা সমস্যা। হ্যাঁ, তো আননেসেসারি আমাদের সি ড্রাইভটাকে ধরে রাখতে হয়। তো এই জন্য পাইথন হচ্ছে আলাদা আলাদা থাকে। আমাদের সব তো দরকার নাই, পাইথন তো সব ফিল্ডেই আছে। তো সবকিছু তো আমার ইনস্টল করার দরকার নাই। আমার যে যে লাইব্রেরি গুলো আমার কাজের পরিপ্রেক্ষিতে দরকার হবে সেগুলো আমরা ইনস্টল করব, বাকিগুলো আমাদের ইনস্টল করার প্রয়োজন নেই। আচ্ছা, যেমন এক্ষেত্রে পান্ডাস, এই পান্ডাটা হচ্ছে আমরা ডেটা ফাইলগুলো হ্যান্ডেলিং এর জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা কোনো কিছু যদি এই ফাংশন গুলো বা লাইব্রেরিটা আমরা ডাক দিতে চাই, তাদেরকে ব্যবহার করতে চাই, সাধারণত ইম্পোর্ট কথাটা লিখি। ইম্পোর্ট পান্ডাস। অ্যাজ বলতে আমি যে কোনো নাম দিতে পারি। অর্থাৎ এই পান্ডাকে আমি পান্ডাসও ব্যবহার করতে পারি। তো এটা অনেক বড় হয়, যার কারণে আমরা সাধারণত দেখা গেল পিডি হিসেবে ব্যবহার করি, পিডি লিখি। অর্থাৎ পরবর্তীতে আমি যদি পিডি হিসেবে ব্যবহার করি কোডগুলোতে, তখন আমরা এই কম্পিউটার বা এই যে ইন্টারপ্রিটার আছে, কম্পাইলার আছে, তারা বুঝে নিবে যে আমি আসলে শব্দ পান্ডাসকে ডাকতেছি এবং পান্ডাসের দিয়ে আমি হচ্ছে কি করব, আমার যে ডেটা ফাইল গুলো আছে, এক্সেল থাকুক, সিএসভি থাকুক, অন্যান্য ফাইল যে ফরম্যাট গুলোতে আছে, সেই ফরম্যাটে আমি ডেটা গুলো ব্যবহার করবো। ঠিক আছে? আমার কথা কি স্পষ্ট বুঝতে পারতেছো তোমরা? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে সব। জি স্যার, বোঝা নাম যাচ্ছে। এটা হচ্ছে, এই নাম পাইটা সাধারণত আমরা কি করব, ডেটাগুলোকে কাস্টমাইজ করার জন্য আমরা ব্যবহার করব। অর্থাৎ অ্যারে ম্যানেজমেন্ট যেটাকে বলে, ডেটাকে কাস্টমাইজ করা, ডেটাগুলোকে সাজানো, ক্যালকুলেশন করা ইত্যাদির ক্ষেত্রে আমরা হচ্ছে নামপাই ব্যবহার করব। আচ্ছা, এরপর আমরা ধরো ডেটা হ্যান্ডেল করা দরকার, আমরা ডেটাগুলোকে ওপেন করা, তার বিষয়ে কাজ করা, তারপরে হচ্ছে ক্যালকুলেশন করা,
অথবা ডাটাগুলো কাস্টমাইজ করা, এর ম্যানেজমেন্ট যেটা বলে। এরপরে আমরা হয়তো কি করতে চাবো, আমরা প্লটিং করতে যদি চাই, আমরা সেগুলোকে ফিগার করতে চাই, তাহলে হচ্ছে পাইথনে আমরা যে লাইব্রেরি ম্যাট প্লট লাইব্রেরি যেটা আছে, এটাকে আমরা ওপেন করি এসপিএলটি নামে। আচ্ছা, গেল। এরপরে আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্স ব্যবহার করব এখানে, অর্থাৎ পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশনটা ব্যবহার করব। কেন? কারণ আমরা হচ্ছে ল্যাগ জিনিসটা বের করব, ল্যাগ ভ্যালু যেটা আছে সেটা। এই জিনিসটা কেউ বুঝতে পারবে? ল্যাগ কি আর লিড? স্যার স্যার, একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে ভবিষ্যৎ। ভেরি গুড। আর জিরোটাকে আমরা কারেন্ট ধরি, হ্যাঁ? হ্যাঁ। তো টাইম শিফট জিরো, তাহলে জিরো টাইম ধরি যদি, তাহলে t-1 মানে এক স্টেপ পিছনে, t-2 টু স্টেপ পিছনে। তো আমাদের যেহেতু মান্থলি ডেটা, এটা আওয়ারলি ডেটা, প্রতি মাস ওই যে আওয়ারলি চেঞ্জ, তাহলে আমরা আওয়ার যদি বলি 1 স্টেপ ব্যাক মানে আগের আওয়ার, 2 স্টেপ ব্যাক যদি বলে t-2 ধরবো, মান্থলি যদি এরকম হয়। আর জিরো হচ্ছে কারেন্ট সময়, লিডটা হচ্ছে t+1 ভবিষ্যৎ, অর্থাৎ আমি 1 স্টেপ হেড ফরকাস্ট করতে পারি। আবার আমরা চাইলে আমরা কারেন্ট টাইমে ফরকাস্ট করতে পারবো, আমরা কারেন্ট টাইমে ফরকাস্ট করবো, রিয়েল টাইমে দেখবো যে কিরকম আছে। আবার আমরা চাইলে t+1 1 স্টেপ হেড ফরকাস্ট করতে পারি, অথবা 2 স্টেপ ইয়া করতে পারি। অর্থাৎ এই ভবিষ্যতে যে ইয়াগুলা, এটা হচ্ছে লিড, আর ল্যাগ হচ্ছে পিছনের ডেটা। তো এই যে আমাদের যে কোনো ডেটার ক্ষেত্রে বর্তমান সময়ের সাথে অতীতের ডেটাগুলো কি থাকে, সম্পৃক্ত। অর্থাৎ অতীতের ডেটার পরিবর্তনের কারণে আমার ভবিষ্যতে কিরকম পরিবর্তন হয়, এটার সাথে একটা রিলেশন আছে। এই জন্য আমরা করি কি, যে দেখা গেলো যে আমি এই জুলাই মাসের আমি ফরকাস্ট করতে চাইলে, দেখা গেলো জুলাই, তার আগে জুন বা মে মাসের 2 মাস বা 3 মাস তার আগের মাসগুলোর সাথে একটা সম্পর্ক আছে। অর্থাৎ বিশেষ করে কাছাকাছি সময়গুলোতে একটু সম্পর্ক বেশি থাকে। তো সেগুলো যদি আমরা মডেলকে দিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে মডেল কি করতে পারে, সেই ডেটাগুলো ভালোভাবে ট্রেন আপ হইতে পারে। সে ট্রেনিং এ সে ডেটার যে ফিচার গুলো আছে, অর্থাৎ ভিতরে যে হিডেন স্ট্রাকচার সেগুলো সে জানতে পারে এবং বুঝতে পারে, তাহলে তার জন্য সুবিধা হয়, আমাদের একুরেসি বেড়ে যায়। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে যে আমরা এটাকে আবার proof করতে চাচ্ছি, এক হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স বের করবো, আবার আমরা প্রুফ করে দেখবো যে কিরকম আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই স্ট্যান্ডার্ড স্কেলার বলতে আমি ডেটাগুলোকে কি করব, স্ট্যান্ডার্ডাইজ করব বা নর্মালাইজ করব। কিভাবে হবে? কার মনে আছে আমি নর্মালাইজের কথা বলছিলাম ক্লাসে? বা এটা কেন করব নর্মালাইজ? স্যার, কোয়েশ্চনটা বুঝি নাই। আমাদের ডেটাগুলো কেন নর্মালাইজ করতে হয় আমি ক্লাসে বলছিলাম, ইকুয়েশন সহ বলছিলাম। কে বলতে পারবেন? স্ট্যান্ডার্ডাইজ কেন করব? এক্স মাইনাস এক্স বার বাই সিগমা যেটা আছে ওইটা না? হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ডাইজ কেন করব বলো? স্যার, ডাটাগুলোর মধ্যে সমতা আনার জন্য। এক্স্যাক্টলি, অর্থাৎ আমার কোনো ইউনিটের জন্য ইফেক্ট না থাকে, অর্থাৎ এক্সট্রিম কোনো ভ্যালুর জন্য ইফেক্ট না থাকে, বা সিজনাল কোনো ইফেক্ট না থাকে। ধরো তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, ঠিক আছে, তো 26 ডিগ্রি তাপমাত্রা আছে। আবার রেইনফলের ক্ষেত্রে তো মিলিমিটার, সেক্ষেত্রে দেখা যাবে যে 1000 মিলিমিটার আছে। তাহলে ভ্যালু 1000 এবং 26 এর মধ্যে অনেক বেশি গ্যাপ না? তো এই গ্যাপটা থাকলে তো এক্সট্রিম, এটা ইফেক্ট করবে মডেলে। সে তার যে একটা প্যারামিটার থেকে আরেকটা প্যারামিটার দূরত্ব কত বা কিরকম চেঞ্জ হচ্ছে, এটা বোঝাটা কঠিন। এই কারণে করে কি,
ডেটাগুলোকে নর্মালাইজ করে 0 1-এর মধ্যে নিয়ে আসে, অর্থাৎ এর মধ্যে কোনো ইউনিট থাকে না। ঠিক আছে? তো যেহেতু ইউনিট থাকে না, তখন আমরা একই লেভেলে কম্পেয়ার করতে পারি। এই জন্য আবার আমরা রিভার্স করে যখন আমাদের মেইন আউটপুটটা চলে আসবে, তখন আবার আমরা রিভার্স করে আগের যে ইউনিট সেটাতে আমরা নিয়ে আসবো। কিন্তু মডেল ট্রেন আপের ক্ষেত্রে, মডেল ফরকাস্টিং এর ক্ষেত্রে তখন আমরা এটা স্ট্যান্ডার্ডাইজ বা নর্মালাইজ করব। ভেরি গুড। এর হচ্ছে, যেহেতু আমরা, বলো, মেশিন লার্নিং এর 4টা কাজের মধ্যে আজকে যে আমাদের আমাদের যে এক্সাম্পল, আমরা যে এয়ার পলিউশনের যে টাইম সিরিজটা নিয়ে আমরা ফরকাস্ট করব, তো আজকে আমরা কি করব, আমাদের উদ্দেশ্য কি? 4টা কাজের মধ্যে কোন কাজটা করব আমরা? আমাদের যে ডেটাটা আমরা PM 2.5, এটা ডেটা কি ক্যাটাগরিক্যাল না কন্টিনিউয়াস ডেটা? তাই এটা কন্টিনিউয়াস। তাহলে আমরা কন্টিনিউয়াস ডেটা হলে কয় ধরনের কাজ করতে পারি? দুই ধরনের, কি কি? রিগ্রেশন আর ডাইমেনশনালি রিডাকশন। ভেরি গুড। তাহলে আমরা রিগ্রেশন ব্যবহার করতেছি আজকে ডেটা থেকে। যেহেতু রিগ্রেশন করব, সরি আমি ইয়াদের লিখি কম। আচ্ছা, এই রিগ্রেশন করব দেখে আমরা র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন ব্যবহার করতেছি। কথা বোঝা গেল? র্যান্ডম ফরেস্টের ক্লাসিফিকেশনও আছে, কিন্তু আমরা কেন এই সাইকিট লার্ন এর থেকে, এই যে সাইকিট লার্ন, আমরা, মনে আছে আমি 2টা লাইব্রেরির কথা বলছিলাম ক্লাসে? এই ক্লাসে অনেকে অমনোযোগী ছিল, বুঝতে পারে না, সবারই চিন্তা ছিল জাস্ট খালি কোড নেওয়া, কোড রান করা, ফিগার বের করা। এটা আমাদের টেন্ডেন্সি ছিল। একটা ছিল সাইকিট লার্ন, মনে আছে কিনা? সাইকিট লার্ন, রাইট? আর একটা ছিল টেনসর ফ্লো। বলছিলাম ক্লাসে এই 2টা। জি স্যার, একজনের ছবি দেখাইছিলেন। এক্স্যাক্টলি। এই সাইকিট লার্ন হচ্ছে সব মেশিন লার্নিং এর মডেল গুলা কোথা থেকে পাবো? সাইকিট লার্ন থেকে। আর টেনসর ফ্লো হচ্ছে সব ডিপ লার্নিং মডেল। ঠিক আছে? ডিপ লার্নিং মডেল গুলো এক ক্লাসে বা 2 দিনের ক্লাসে তো সব দেখানো সম্ভব না, যার কারণে আমি কি করেছিলাম, তোমাদের বলছিলাম এবং তোমাদের লিঙ্ক গুলো শেয়ার করছি না আমি হোয়াটসঅ্যাপে? সব কিন্তু আমি শেয়ার করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, যে প্লে লিস্ট আছে মেশিন লার্নিং ডিপ লার্নিং এর, আমি কিন্তু এই পুরো প্লে লিস্টটাই তোমাদের শেয়ার করছিলাম, প্রথম 2টা বাদ দিয়ে। 3 নাম্বার থেকে বাংলা, বাংলা যেগুলো সব বাংলা। এখানে ইন ডিটেলস 1 মাসের আমার একটা কোর্স ছিল, এটা ইন ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে? আমি এটা কিন্তু তোমাদের গ্রুপে শেয়ার করছিলাম। তখন এটা তোমার মানে 1 বাই 1 ভেঙে ভেঙে প্রতিটা তোমার, তোমার এই মেশিন লার্নিং মডেল ডিপ লার্নিং সবগুলো এখানে বলা আছে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তো আমরা রিগ্রেশন ব্যবহার করবো। তো সাইকিট লার্ন হচ্ছে, কি বলছি, সাইকিট লার্ন হচ্ছে মেশিন লার্নিং মডেলের, আর টেনসর ফ্লো হচ্ছে ডিপ লার্নিং মডেলের জন্য। এরপরে মনে আছে কিনা আমরা ম্যাট্রিক্স কিছু বলছিলাম, যে ম্যাট্রিক্স দিয়ে আমরা কি করব, আমাদের মডেল গুলো কিরকম পারফরমেন্স করলো সেটা কি করবো, বলো? সেগুলো দেখার জন্য, মনে আছে ক্লাসে বুঝাচ্ছিলাম এই ম্যাট্রিক গুলা, যেহেতু রিগ্রেশনের জন্য আমরা মিন অ্যাবসলিউট এরর, আর স্কোয়ার ব্যবহার করতে পারি, কোরিলেশন কোএফিসিয়েন্ট ব্যবহার করতে পারি। ওই যে প্রথম ক্লাসের যে পিপিটিটা আছে, এখানে কিন্তু সব দেওয়া আছে যে কোন ম্যাট্রিক গুলো আমরা ইভ্যালুয়েশনের জন্য ব্যবহার করব। ক্লিয়ার? এখন আমরা যেহেতু র্যান্ডম ফরেস্ট ব্যবহার করব, র্যান্ডম ফরেস্ট মডেলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখার চেষ্টা করি। যে বাকিগুলো তো আছে, কিন্তু আমরা র্যান্ডম ফরেস্টটা দেখবো, যেহেতু বাকিগুলো আমরা এখন করতেছি না।
আচ্ছা, র্যান্ডম ফরেস্ট, ফরেস্ট মানে কি বলতো? ফরেস্ট মানে কি? গাছ না? বন। বলো। ফরেস্ট মানে গাছগুলো না? হ্যাঁ হ্যাঁ, গাছ তো আচ্ছা, বন। এই র্যান্ডম ফরেস্ট মানে কি? র্যান্ডম শব্দের অর্থটা কি? যে কোনো। আচ্ছা, এই র্যান্ডম মানে হচ্ছে তোমার সিকুয়েন্সিয়ালি না, র্যান্ডমলি। ঠিক আছে? এই র্যান্ডমলি কি করবো? গাছ বিল্ড আপ করবো। এটা আসলে কেন করলো, এই থিওরিটা হচ্ছে, দেখো, গাছের মধ্যে এই যে ডিসিশন ট্রি বলে, এই গাছের মধ্যে আছে না? এই ডালপালা, যে কোনো প্রশ্ন তোমাকে একটা ইয়া করা, ধরো তাপমাত্রা। আচ্ছা, স্যার, তাপমাত্রা। হ্যাঁ, বলো। আগের কথাগুলো বোঝা যায় না, কেটে কেটে আসছে। বললাম যে র্যান্ডম ফরেস্ট, ফরেস্ট মানে কি? আচ্ছা, মানে ওইটা। হ্যাঁ। বুঝছো আমি যা বলছি? হুম হুম হুম। হ্যাঁ স্যার। ওয়াসিম, বন্ধ কেউ বলো। সবার কি এখন সবার কাছে? তার স্যার কথা আপনার কথা একটু বোঝা আটকে যাচ্ছে আটকে না। আসতেছে। আবারও কেটে আসছে। আচ্ছা, এটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে হইতে পারে, নেটওয়ার্কে ঝামেলা করতেছে। আচ্ছা, এই এই জন্য দেখো, সরাসরি এক ধরনের ক্লাস আর ইয়া ক্লাস, তোমাদেরকে আগেই সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছিল, 1 সপ্তাহ আগে ওদেরকে বলা হয়েছিল যে ইনস্টল করো, তারপরে যাওয়ার পরে আমি বলছি যদি তখন এটা ফিক্সড করতাম, ক্লাসের দিন লাইভ ক্লাস এখানে আরো সুন্দরভাবে। তো অনলাইন ক্লাস আর লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য আছে। এনিওয়ে, তো এই র্যান্ডম ফরেস্ট আমরা তৈরি করব। তো প্রথম ইনপুট যে ডেটা গুলো আছে, এই ইনপুট ডেটা গুলো যেটা ট্রেনিং আমরা বলি, ট্রেনিং ডেটা, সেই ডেটাটা দেওয়ার সাথে সাথে মডেল করবে কি, সে দুইটা ভাগে ভাগ করে নিবে। 2/3 ডেটা গুলো সে ব্যাগের মধ্যে নিবে, যাকে বলে ব্যাগিং বলে। কে বুশ স্যাম্পল বলে। এটা স্যাম্পল মানে স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল কে পর্যন্ত সে ভাগ করে নিবে। যে ডেটা গুলো দেও না কেন, এর যে অ্যালগোরিদম, এর অ্যালগোরিদম হচ্ছে কি, সে ডেটাগুলোকে অনেকগুলো স্যাম্পল সে ভাগ করবে। এই স্যাম্পলের মধ্যে, প্রতিটা স্যাম্পলের মধ্যে 2/3 ডেটাগুলো ব্যাগের মধ্যে দিয়ে দিবে। আর এই ব্যাগটা তুমি ভর্তি করবে, ব্যাগের বাইরে যে ডেটাগুলো যাবে সেটা আউট অফ ব্যাগ বলে। 1/3 ডেটাগুলো আউট অফ ব্যাগে, যেটাকে আমরা এরর হিসেবে ধরি, বা ব্যাগের বাইরে যেগুলো করলো ডেটাগুলো, পুরো ডেটাগুলো একটা দিল, ডেটাগুলো ব্যাগ ভর্তি হয়ে গেলো, বাকি ডেটাগুলো যেটা ব্যাগের বাইরে চলে গেলো সেটা 1/3 ডেটাগুলো ব্যাগের বাইরে নিল, আবার সেম ব্যাগ টুতে আবার ডেটাগুলো দেবে, কিছু ডেটা বাইরে চলে যাবে। এইভাবে করে কে স্যাম্পল পর্যন্ত সে করবে কি, ব্যাগিং করবে, বুশ স্যাম্পল করবে। এই প্রতিটি স্যাম্পল থেকে একটা করে সে ডিসিশন ট্রি তৈরি করবে, একটা গাছ র্যান্ডমলি তৈরি করবে। অর্থাৎ সেরকম কোশ্চিন করে, আচ্ছা তাপমাত্রা, ধরো যেখানে তাপমাত্রা আছে, আমাদের উইন্ড আছে, এটা আছে সেটা আছে সবগুলাই। আচ্ছা, আমরা মেন ফরকাস্ট করবো কত, PM 2.5। সে এখানে ডিসিশন তৈরি করবে। আচ্ছা, তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, বা উইন্ড যদি এদিক দিয়ে আসে, তাহলে PM 2.5, যে পিএমএজি ইন্ডেক্সটা, এই পলিউশন প্যারামিটার কত। আবার যদি তাপমাত্রা 26 বাই এরকম প্রতিটা point by point, আচ্ছা কত হলে হচ্ছে, ঠিক বলতেছে কিনা। সে ডিসিশন ট্রি করতেছে, ট্রির মধ্যে অনেকগুলো লিভ আছে, সে লিভের মধ্যে দিচ্ছে ঠিক মতো বলতে পারতেছে কিনা, মডেল মডেল গুলো দেখে। আচ্ছা, রিয়েলি অবজারভেশন কত ছিল, 26, তুমি কত বলবা, মডেল কত বললো 27, তাহলে ট্রু অথবা ফলস, ফলস এটা বাদ দিলে তাহলে ট্রু কত, 26। এইভাবে সে হচ্ছে একটা ডিসিশন ট্রি তৈরি করে সে ডিসিশন নিছে যে হ্যাঁ, আমি এইভাবে এইভাবে আমি ক্যালকুলেশন করে আমার একটা ডেটার সাথে একটা ডেটা এভাবে পরিবর্তন হচ্ছে। সে ট্রেনিং এর সময় এই জিনিসগুলো সে জানতেছে যে একটা প্যারামিটারের কারণে আরেকটা প্যারামিটার কতটুকু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আছে সেটার কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটুকু পরিবর্তন হচ্ছে, সে ডিসিশন নিচ্ছে প্রতিটা এরকম র্যান্ডম ফরেস্ট তৈরি করে। তো ধরো একটা ডিসিশন ট্রি, এটা নিয়ে একটা সে প্রিডিক্ট করে দিবে। তারপরে এই যে স্যাম্পল টুর একটা ডিসিশন ট্রি, সেটা ফাইনালি সে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে প্রিডিক্ট করে দিবে। এরকম এন পর্যন্ত সে কি করে প্রিডিক্ট করবে। এই সব প্রেডিকশন যেগুলো করলো, এই সেই সবগুলোকে আমরা অ্যাভারেজ করি।
অ্যাভারেজ করাকে, যেটাকে এনসেম্বল মডেল বলে। এই যে র্যান্ডম ফরেস্ট এটা এনসেম্বল মডেল। এনসেম্বল মডেল মানে হচ্ছে, আমার কথা কি বুঝতে পারতেছো? আমি বলছি এনসেম্বল মডেল, এনসেম্বল। এসেম্বল মানে হচ্ছে অনেকগুলা মডেলকে আমরা এক জায়গায় করে একটা ফাইনাল আউটপুট বা ফাইনাল প্রিডিকশনটা নিব। এইভাবে হচ্ছে একটা র্যান্ডম ফরেস্ট মডেল কাজ করে। কথা কি বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের এই র্যান্ডম ফরেস্ট মডেলের, সরি, ব্যাখ্যাগুলো বুঝলাম, লাইব্রেরিও তো বোঝা হয়ে গেছে, রাইট? লাইব্রেরি গুলো তো বুঝলাম কোন লাইব্রেরি কি কাজ করে। এই পর্যন্ত তো ক্লিয়ার? বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্টেপ ওয়ানে আমরা যেটা করব, কনসেপ্ট হচ্ছে ডেটাগুলো লোড করে আমরা প্রি প্রসেস করব। আচ্ছা, এখন আমরা এই যে ডিফাইন শব্দটা ব্যবহার করতেছি, এই যে ডিফাইন, এই ডিফাইন কথাটা মানে হচ্ছে একটা ফাংশন তৈরি করতেছি। পাইথনে কি করতেছি? একটা ফাংশন তৈরি করতেছি। এই ফাংশনটা কেন করব? অর্থাৎ দেখা গেল কিছু কাজ আমার বারবার করতে হবে, তো সেই কাজগুলো আমি বারবার করব না, না করে আমি একটা ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনের মধ্যে আমি আমার ইনপুট দেওয়ার সাথে সাথে আমি আউটপুট পাবো। ঠিক আছে? তো এই ফাংশনটা নাম দিয়ে রাখলাম কি ডিফাইন, ডিএফ দিয়ে দিলে পাইথন বুঝবে যে আমি একটা ফাংশন লিখতেছি। তারপরে ফাংশনের একটা নাম দিতে হবে, যে কোনো ফাংশন, যেমন লোড এন্ড প্রি প্রসেস নাম দিয়ে দিলাম। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোলন দিয়ে, এরপরে আমরা এটার মধ্যে একটা ফাংশন থাকবে, নাম থাকলো। এরপরে আমরা কিছু স্টেটমেন্ট বা কোড দিয়ে দিব। ফাইনালি আমরা রিটার্ন দিব। রিটার্ন বলতে আমার এই ফাংশন থেকে আউটপুটটা কি আসবে, সেই আউটপুটটা আমরা দিব। ঠিক আছে? প্রতিটা ফাংশনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। যেমন এখানে প্রথম যে ফাংশনটা আমরা দিলাম কি, লোড এন্ড প্রি প্রসেস। আমরা এখানে কি কি কাজ করব? আমি এখানে কি কনসেপ্ট গুলো দিয়ে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমরা ডেট টাইমটাকে হ্যান্ডেল করব। অর্থাৎ আমাদের ফাইলের মধ্যে ইয়ার, মান্থ, ডে, আওয়ার আছে, তো সেগুলো তো কলাম আকারে আছে, সেগুলো আমরা রিমুভ করে দিয়ে আমরা 2010 সাল থেকে সুন্দর করে আমরা কি করে একটা ডেটা ফ্রেম, টাইম ফ্রেম তৈরি করব। যেমন আমরা এরকম করতে পারি যে, ধরো ইয়ার, তারপর হচ্ছে মান্থ, ধরো জানুয়ারি মাস, ধরো ডে ওয়ান, তারপরে আওয়ার কত, ধরো আওয়ার আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম করে আমি একটা ডেট টাইমের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে? সেটা করা। তারপর হচ্ছে মিসিং ভ্যালু আছে কিছু আমাদের, সেই মিসিং ভ্যালু গুলো কি করা, আমাদের ট্রিটমেন্ট করা। অর্থাৎ সে মিসিং ভ্যালু গুলোকে আমরা ফিল করা, সেগুলোকে আমরা ঠিক করা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কিছু ডেটা ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কিছু টেম্পোরাল প্যাটার্ন আছে যেগুলোকে আমরা ঠিক করা, বিশেষ করে যে টাইম ফিচারিং, যে টাইম গুলো আছে, দেখা গেলো আমাদের টাইম জিরো থেকে, যদি আমরা বলি 24 ঘন্টা চিন্তা করি, 23 বলি, এই মাঝখানে জিরো এবং 23 মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো এটা মডেল বুঝবে অনেক গ্যাপ, গ্যাপ না বুঝার জন্য এই জন্য আমরা সাইন এবং কোসাইনের, এই যে সাইন এবং কোসাইন ব্যবহার করে ডেটাগুলোকে সাইকেল করা, আমি ওই ক্লাসে বুঝিয়েছিলাম, কিন্তু অনেকে বুঝে নাই, কারণ হচ্ছে ওই সময় আমাদের ইনস্টল নিয়ে ঝামেলা ছিল। তো এই টাইম গ্যাপটা যেন বুঝতে না পারে, এই জন্য হচ্ছে আমরা সাইকেলিং এটা করছি টাইম গুলোতে, টাইম সিরিজটাকে। ঠিক আছে? এটা এই কথাগুলো এখানে বলছি। তো প্রথম হচ্ছে পিডি। পিডি মনে আছে? বলো তো পিডি কি বলছিলাম? স্যার পান্ডাস। আমরা কি কাজ বলছিলাম বলো তো?
স্যার ডাটাগুলো হ্যান্ডেলিং এর ক্ষেত্রে পান্ডাসটা ইউজ করা ফাইলগুলা হয়। ডেটা ফাইল। আচ্ছা, তাহলে পিডি ডট, ডট আমরা কেন দেব? পাইথনে যখনই আমি ডট দিব, ডট মানে এখান থেকে আমি কিছু ফাংশন খুঁজে বের করতেছি, ঠিক আছে? আচ্ছা, যেমন ফাংশন তৈরি করলাম, ডিফাইন, লোড এন্ড প্রি প্রসেস, এটা তো আমরা ডাক দিব। আচ্ছা, ফাংশন কয় প্রকার কে বলতে পারবে? যে কোনো প্রোগ্রামিং কে বলতে পারবে ফাংশন কত প্রকার? স্যার ফাংশন হচ্ছে দুই ইনডিফিনিট, প্রকার। হ্যাঁ বলো। ডিফিনিট, সরি, ইনডিফিনিট আর ডিফিনিট। না না না, ফাংশন, এই ফাংশন হচ্ছে দুই ধরনের থাকে। একটা একটা ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন। সরি, আমি এভাবে কোনো লিখি না, ইউজার ডিফাইন। বিল্ট ইন ফাংশন কি? প্রতিটা বিল্ট ইন ফাংশন হচ্ছে তাদের একটা নিজস্ব বাই ডিফল্ট একটা ফাংশন থাকে। যেমন রিড, রিড আন্ডারস্কোর সিএসবি, এটা পাইথনে অলরেডি কি করা, ফাংশন তৈরি করা। অর্থাৎ এই ফাংশনটা আমরা সিএসভি ফাইল হ্যান্ডলিং এর জন্য ব্যবহার করবো, রিড করার জন্য ব্যবহার। রিড মানে কি, রিড করবে, সিএসভি ফাইলটাকে রিড করবে। আবার এক্সেল ফাইল হলে রিড আন্ডারস্কোর এক্সেল, এক্সেল ফাইলগুলোকে হ্যান্ডেল করবে। তো এই ফাংশন গুলো বিল্ট ইন ফাংশন। যেমন এই যে আমরা কিছু লাইব্রেরি করে আসছি, কিছু ফাংশন আছে, এগুলো আলাদা অলরেডি কি তৈরি করা আছে, যেটা আমরা তৈরি করবো, তুমি চাইলে আর কি করতে পারবো। আমরা ফাংশন যেমন অ্যাভারেজ করা, অ্যাভারেজের ফাংশন আছে পাইথনে, নাম নাম মিন আছে। আমি চাইলে সেই ইকুয়েশনটা যারা আমি নিজে কিন্তু আবার কি করতে পারি, ফাংশন তৈরি করতে পারি। যেমন এই যে ডিফাইন দিয়ে আমি অন্য নামে দিয়ে দিতে পারি, কিন্তু বিল্ট ইন ফাংশন যে যে নামে থাকবে, আমি ইউজার ডিফাইন একই নামে করতে পারবো না, কনফ্লিক্ট হবে, অন্য নামে করতে হবে, কিন্তু ফাংশনের কাজ একই হবে। না বললো আফিফা, বলো বুঝছো? জি। আচ্ছা, তাহলে বিল্ট ইন ফাংশনটা, এই বিল্ট ইন ফাংশনটাকে আমরা কল করি যদি ডাকি, তাহলে কি ব্যবহার করতে হবে? ডট ব্যবহার করবো। কি, ডট দিলে ওই ফাংশনটা চলে আসবে। যেমন পিডি ডট, পিডি মানে পান্ডাসের ভিতরে আমি যে সিএসভি ফাইলটা রিড করব, এই সিএসভি ফাইল রিড করার জন্য আমার কোন ফাংশনটা দরকার বলো? সি সিএসভি, হ্যাঁ, রিড আন্ডারস্কোর সিএসভি। সিএসবি, এটা দরকার, মনে রাখবা এরকম করে। আচ্ছা, এটা গেল। তারপর আমরা এই পাঁচ ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, এই যে ফাইল নেমটা আমার দিয়ে দিবে এবং আমরা কোটেশন ব্যবহার করব। পাইথনে এর সুবিধা হচ্ছে, সরি আমার বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করলাম, যে এখানে আমরা সিএসবি ফাইলের জন্য আমি যেটা বলতেছিলাম যে, হ্যাঁ রেকর্ডিং অন করা আছে। তো এখানে যেটা তোমার হচ্ছে পাইথনে একটা সুবিধা হচ্ছে, এই যে দেখো সিঙ্গেল কোটেশন গুলো দেখা যাচ্ছে, এই যে এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পাইথনে একটা সুবিধা হচ্ছে, তুমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করো, অথবা তুমি ডাবল করো, অথবা তুমি ট্রিপল, হোয়াট এভার, সে বুঝে নেবে কি স্ট্রিং। কি বলছিলাম, স্ট্রিং বলছিলাম পড়ানোর সময়, মনে আছে কিনা? ক্লাসের দিন পড়াইছিলাম, মনে আছে? স্ট্রিং মানে হচ্ছে ক্যারেক্টার, হিউম্যান রিডেবল ক্যারেক্টার, এটাকে কি বলা হয়, স্ট্রিং বলে। কম্পিউটার ভাষায় কি স্ট্রিং বলে। পাইথন এটা সুবিধা। তো এক্ষেত্রে এই জন্যই বলছে যে তোমার যখন তুমি রিড সিএসবি দিবা, অবশ্যই এটা ফাইল নেমটা দিতে হবে, সেই ফাইল নেমটা অবশ্যই কি দিতে হবে, কোটেশনের মধ্যে হতে হবে। তারপরে যে ডেটা ফ্রেম তুমি একটা ডিফাইন করে আসলো ডিএফ, এই ডিএফ এর মধ্যে আমি একটা নতুন করে কলাম ভেরিয়েবল তৈরি করতেছি, সেটার নাম কি দিয়ে দিচ্ছি, ডেট টাইম। এখানে আমি কি করতেছি, পিডি ডট টু ডেট টাইম, এই ডেট টাইম আমি তৈরি করে নিচ্ছি কি কি, অর্থাৎ আমি এখানে যে ডেটা ফ্রেমের মধ্যে
ইয়ার মান্থ ডে আওয়ার আছে, এটা নিয়ে সে কি করবে, টু ডেট টাইমে, আমি এর আগে বলছি সে ডেট টাইম তৈরি করে নিবে এটা করার জন্য। যখন আমি ডেট টাইম এটা তৈরি করে নিলাম ডেটা থেকে, তাহলে আমার সিরিয়াল নাম্বার, ইয়ার, মান্থ, ডে, আওয়ার এই এই দরকার নেই। এই যেহেতু ইয়া দরকার নাই, তাহলে এই যে ডেট টাইম ইন্ডেক্স মানে এটা তোমার লেবেল করে নিলাম, যে ডেট টাইম নাম দিয়ে দিলাম রোতে। আর এই ডট ডেটা ফ্রেম ড্রপ, এই ড্রপ কথাটা আমরা যখন ব্যবহার করব, এই পাইথনে এটার সুবিধা, এক লাইনের মধ্যে কতগুলো ফাংশন আমরা ব্যবহার করতেছি। তো এই ড্রপ কথাটা মানে হচ্ছে আমি রিমুভ করব সে ভেরিয়েবল গুলা। কি কি ভেরিয়েবল ড্রপ, কলাম গুলা কি, কলাম, কলাম গুলো হচ্ছে তোমার নো যেটা আছে সিরিয়াল নাম্বার, ইয়ার, মান্থ, আওয়ার, অর্থাৎ দেখো নো আছে সিরিয়াল নাম্বার, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, এগুলো করতেছি আমরা রিমুভ করে দিচ্ছি। কেন? কারণ আমরা অলরেডি ডেট টাইম আমরা কি করছি, তৈরি করছি আমি। ঠিক আছে। এন্ড কথা বেজে বেজে আসবে, কারণ হচ্ছে যে এর আগে ওয়াইফাই ছিল সেটাও সমস্যা করছে, এখন হচ্ছে তোমার এই মোবাইলের ডাটা সেটাও সমস্যা করতেছে, জুমে ইদানিং একটু ঝামেলা করে। আচ্ছা, হ্যাঁ, এই পর্যন্ত হলো। এরপরে আমরা হচ্ছে মিসিং যে ভ্যালু আছে সেই মিসিং ভ্যালু গুলো হ্যান্ডেল করব কিভাবে। এই যে PM2.5 এটা তো আছে, টাইম দিয়ে ইন্টারপোলেট করে আমরা কি করলাম, এই মেথড হচ্ছে টাইম অনুযায়ী সে কি করবে, আমাদের যে 2.5 আছে সেটা আমরা মিন দিয়েও আমরা ইন্টারপোলেট করতে পারি, মিডিয়ান দিয়ে, মোড দিয়েও করতে পারি, আবার টাইম দিয়েও ইন্টারপোলেট করে ডেটাগুলোকে আমরা ঠিক করে নিই। অর্থাৎ এই ডেটা ফ্রেম যে 2.5 নাম দিলাম, এইখানে ডেটা ফ্রেম 2.5 ডট ইন্টারপোলেট করতেছি কিসে, মেথড হচ্ছে টাইম দিয়ে। তারপর এই যে আমাদের ইনডাইরেকশন যে ডেটাটা ছিল, সেই ডেটাটার মধ্যে আমাদের কিছু নাম ভ্যালু আছে, সেটা কি করলাম, এই ডেটা ফ্রেমের মধ্যে আমরা এই যে লিস্ট লিস্ট এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই দেওয়ার মানে হচ্ছে ওই যে ডেটাগুলো যে নামে আছে ওই নামে দিচ্ছি, মানে রিড করতেছে। ডট ফিল নান, নান মানে হচ্ছে আমরা নান ভ্যালু গুলো যেগুলো আমাদের মিসিং ভ্যালু আছে সেগুলো আমরা কি করি, ফিল আপ করতেছি। এখন ফিল আপ কেন, নর্থ ওয়েস্ট দিয়ে আমরা ফিল আপ করতেছি কেন, ওই দিন ক্লাসে আমি বলছিলাম যে আমাদের যে ডেটাগুলো দেখছি সেখানে আমরা মুড ব্যবহার করছি, মুড ব্যবহার করে দেখি মুড মানে কি, মিন, মিডিয়ান, মুড। মুড হচ্ছে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি আসে, প্রচুর বলি, অর্থাৎ উইন ডাইরেকশনের ক্ষেত্রে মুড মুড সাধারণত ব্যবহার করি। অর্থাৎ যে কোন ডাইরেকশনে উইন্ডটা বেশি আসতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুড হচ্ছে নর্থ ওয়েস্টে বেশি দেখা যাচ্ছে, এই জন্য এই যে মিসিং ভ্যালুগুলো সেগুলো আমরা কি করতেছি, নর্থ ওয়েস্ট দ্বারা ফিল আপ করতেছি। এরপর তো বলে আসছি যে আমাদের টাইম যে আছে, টাইমটা তো হচ্ছে সাইকেল না, 0 থেকে 24 যদি আমরা বলি সেটা অনেক ডিস্টেন্স, এই জন্য টাইমটা সাইকেলিং করে, অর্থাৎ আওয়ার সাইন, আওয়ার কস, এই দুইটাই যে আওয়ার গুলো ঠিক মতো, অর্থাৎ 0 থেকে 24 আওয়ারে এই যে নাম পাই আমরা ব্যবহার করলাম, নাম পাইয়ের মধ্যে সাইন আছে, কজ আছে, এই 2 পাই, 2 ইন্টু পাই, এটার এখানে ইন্ডেক্স আওয়ার, এই যে 2 পাই, এই যে আমরা ভাগ আওয়ার, এই যে আমরা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন সেটা দিয়ে আমরা কি করতেছি, এটা সাইকেলিং করে নিচ্ছি। তারপরে আমরা হচ্ছে একটা ওই যে মনে আছে কিনা, স্যাচুরেশন আমরা ব্যবহার করছিলাম, ঠিক আছে, ময়েশ্চার ময়েশ্চার দেখার জন্য। সেক্ষেত্রে টেম্পারেচার এবং ডি পয়েন্ট এই দুইটার মধ্যে আমরা ডিফারেন্স করে আমরা দেখতেছি যে আমাদের সিচুয়েশনটা কেমন ছিল, সেটা আমি লাস্ট ক্লাসে কিন্তু বলছি। এরপরে রিটার্ন, রিটার্ন মানে এই ডেটা ফ্রেমের মধ্যে PM2.5, ডি পয়েন্ট, টেম্পারেচার, প্রেসার, তারপর যা আছে আউট সাইন নতুন করে নিলাম, এই ভেরিয়েবল গুলো আমরা আমাদের কি করবে, নতুন করে রিটার্ন করবে। আমি আমার এই ডেটা ফ্রেম যে তৈরি করলাম এই ফাংশনের মাধ্যমে আমাদের এই ডেটাগুলো তৈরি করে একটা সে ডেটা ফ্রেম, অর্থাৎ এর ভিতরে কিন্তু এক্সেল ফাইলের মধ্যে একটা ফাইল তৈরি হয়ে থাকবে, যেটা আমরা পরবর্তীতে এই ফাংশনটা অর্থাৎ লোড অ্যান্ড প্রি প্রসেস, এই ফাংশনটা আমরা ব্যবহার করব, করে আমরা কাজ করব। এটা গেল একটা ফাংশন। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে আমরা ল্যাগ, এই যে পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশন ব্যবহার করব। কেন ব্যবহার করব? কারণ আমরা ল্যাগ গুলো সিলেকশন করব, অর্থাৎ দেখবো যে ডেটাগুলো আগে ডেটার সাথে কিরকম। আমরা মনে হয় এখানে ফিগারও করছিলাম, আমি এখানে মনে হয় রান করি নাই, এখানে মনে হয় রান করছি, মানে এই যে আচ্ছা,
এই যে থ্রেশহোল্ড ব্যবহার করি আমরা, এই যে পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশনটা ব্যবহার করি, করে দেখি যে আমাদের ল্যাগ গুলা কিরকম। এই প্রথম যে স্টেপ থাকে, প্রথম যে লাইনটা থাকে, এটা মানে কারেন্ট টাইম, অর্থাৎ জিরো মানে হচ্ছে কারেন্ট টাইম। যেহেতু পাইথন হচ্ছে জিরো বেস, এই জিরো মানে হচ্ছে কারেন্ট টাইম, আর বাকি যেগুলো হচ্ছে ল্যাগ। তো এই ল্যাগ যেহেতু আমাদের মান্থলি ডেটা, সেই না মান্থলি বা আমাদের আগের মাসগুলো, আমাদের ডেটাগুলো আওয়ার পর্যন্ত আছে, অর্থাৎ মান্থলি কিন্তু ডে আওয়ার, আওয়ারলি আছে 24 ঘন্টায়। তো সেক্ষেত্রে আমরা আওয়ার যে 70 আওয়ার পর্যন্ত আমরা দিয়ে দিছি যে কারেন্ট আওয়ার তার কত আগের আওয়ারের সাথে সম্পৃক্ত। তো এইগুলো ব্যবহার করার জন্য আমরা পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশনটা ব্যবহার করছি। তো কারেন্ট টাইমের সাথে আমরা দেখতেছি যে থ্রেশহোল্ড ব্যবহার করছি প্লাস মাইনাস 0.2, 0.2। তাহলে দেখতেছি আগের যে মানে কারেন্ট টাইমের সাথে আগের যে দুইটা টাইম হচ্ছে সিগনিফিকেন্টলি তারা কোরিলেটেড। এই জন্য আমরা কারেন্ট টাইমের সাথে পিছনের দুইটা টাইম হচ্ছে আমরা কি করব, মডেলে ব্যবহার করব। কিন্তু বাকিগুলো দেখো জিরোর মধ্যে, মানে এগুলা বাকিগুলো হচ্ছে কোরিলেটেড না। ঠিক আছে, এই যে পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশনটা আমরা ব্যবহার করতেছি, এটা ব্যবহার করাই হচ্ছে আমরা মূলত পার্শিয়াল অটো কোরিলেশনটা আমরা দেখার উদ্দেশ্য হচ্ছে ডাইরেক্ট আমরা একটা রিলেশনশিপ দেখি, অর্থাৎ বর্তমান সময়ের সাথে অতীতের সময়গুলো কিভাবে সম্পৃক্ত, এটা দেখার জন্য সাধারণত আমরা হচ্ছে পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশনটা ব্যবহার করে থাকি। তারপরে আমরা করতেছি কি, স্ট্যাটিস্টিক্যাল যে থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ড আমরা ডিটারমাইন করে আমরা সিগনিফিকেন্ট যে ল্যাগ গুলো আছে সেগুলো ডিফাইন করতেছি বাই কোডের মাধ্যমে। এবং আমরা ফাইনালি কি করতেছি, ভিজুয়ালাইজ করতেছি। অর্থাৎ, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে স্যার? কথাগুলো বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যালো, বোঝা হ্যাঁ যাচ্ছে কি? স্যার, শোনা যাচ্ছে নাকি? কিছু স্যার শোনা? শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা, কারেন্ট যায়, বাংলাদেশের যত ঝামেলা, বাপরে বাপ। আচ্ছা, এরপরে যেমন আমরা এই ফাংশনের নাম কি দিলাম, ফাংশনের নাম দিলাম যে সিলেক্ট লেগস। এইখানে আমরা আমাদের কি করব, সিরিজ দেওয়া, সিরিজ মানে আমাদের ডেটাগুলো আমরা ব্যবহার করব টাইম সিরিজ, যেহেতু আমাদের ডেটাগুলো টাইম সিরিজ। আচ্ছা, আর আমাদের ডেটা ফ্রেম মানে রো এবং কলাম উভয় থাকবে, অনেকগুলা মাল্টিপল কলাম থাকবে। কিন্তু সিরিজ মানে একটা সিরিজ, একটা কলাম থাকবে, অনেকগুলো রো থাকবে। তো যেহেতু আমার ডেটাগুলো সিরিজে, প্রতিটা কলাম ওই যে আমরা দেখতে পাচ্ছি সিরিজ। ম্যাক্সিমাম ল্যাক্স কত, 72 আওয়ার্স, থ্রেশহোল্ড দিলাম 0.2। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল ল্যাগ গুলো আমরা দেখব। তো প্রথমে আমাদের পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশনের আমাদের একটা ভ্যালু দরকার, এই যে স্ট্যাটিস্টিক্যালি। তো এই ভ্যালুর জন্য আমরা হচ্ছে এই ফাংশনটা ব্যবহার করি। ফাংশনের মধ্যে সিরিজ দিতে হবে, ল্যাগ দিতে হবে, এবং যে মেথড, অনেকগুলো মেথড আছে। যেমন আমরা যদি এটা দেখি, পিসিএফ, যে অনেকগুলো মেথড আছে। এই যে এখানে আমাদের লিঙ্কে চলে যায়, যেহেতু স্টার্ট মডেল আমরা ব্যবহার করতেছি, অনেকগুলো মেথড আছে। আমরা সাধারণত এটা দ্বারা ইউএল ওয়ার্কার উইদাউট অ্যাডজাস্টমেন্ট, ডেটাগুলোকে অ্যাডজাস্টমেন্ট, বিশেষ করে রিগ্রেশন টাইম সিরিজের জন্য যখন আমরা ল্যাগ গুলো তৈরি করি, সেক্ষেত্রে দেখা গেল এন্ড কনস্ট্যান্ট ধরার জন্য, অর্থাৎ কোনো অ্যাডজাস্টমেন্ট ছাড়াই আমরা আমাদের যে সিগনিফিকেন্ট যে ল্যাগ গুলো আছে সেগুলো আমরা বের করার জন্য আমরা এই মেথডটা ব্যবহার করি। অনেকগুলো মেথড আছে এখানে লিঙ্কে গেলে, তো এই মেথডটা আমরা এখানে ব্যবহার করলাম। এরপর হচ্ছে আইডেন্টিফাই সিগনিফিকেন্ট ল্যাগস। হ্যাঁ, আমাদের আবার বিদ্যুৎ চলে আসছে আবার। তো এই ক্ষেত্রে আমরা করে সিগনিফিকেন্ট ল্যাগ তৈরি করলাম। এর মধ্যে লিস্টের মধ্যে আমরা ল্যাগ গুলো নিচ্ছি। ল্যাগ ফর, ল্যাগ ইন রেঞ্জ কত, 1 থেকে যে লেন্স গুলো পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশনের যে ল্যাগ গুলো থাকবে সেটা আমরা ব্যবহার করব। যদি ইফ অ্যাবসলিউট কোনো ভ্যালু যেটা থাকবে থ্রেশহোল্ডের উপরে, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু বলতে এই গ্রেটার দেন থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড কত দেওয়া আছে আমাদের, 0.2 দেওয়া আছে, এর উপরে যেটা হবে সেটা আমরা নিব। আচ্ছা, এখন হচ্ছে এই লুপ কি জিনিস আসলে। আচ্ছা, নেট আগে আসুক। আমার কথা কি বুঝতে পারছো, বুঝতে পারতেছো?
হ্যালো, ওয়াসি, আমার কথা কি বুঝতে পারছে? হ্যালো, ওয়াসি, আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। ওই কারেন্ট চলে গেছে, আবার আসছে, নেট আসলো, এই মাঝখানে আবার ঝামেলা হয়েছে। আর জুম অনেক ঝামেলা করে। অবশ্য চাইনিজ ইয়াটাই ভালো, টেনসেন্টই ভালো। এনিওয়ে, এই লুপ কি জিনিস? ওইখানে আমরা কি ব্যবহার করি? ফর লুপ। এই লুপ কি জিনিস? লুপ হচ্ছে একই যে কাজটা বারবার আমরা রিপিটেডলি না করে আমরা লুপ ব্যবহার করব। ধরো এখানে একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করলাম যে ফর আই। স্যার একটু আবার বলেন, বোঝা যায় না। আমি বললাম যে আমরা এই যে ছিল, নেটে অনেক সমস্যা করতেছে। বললাম যে আমরা এই, তার লাস্ট আপনার কথাগুলো মানে বোঝা যায়নি কিছু। আমি বললাম যে এখন বুঝছে। তাও সমস্যা করতেছে। এখন বুঝো সরাসরি ক্লাস না পাইলে যেটা হয়। বোঝা যাচ্ছে স্যার এখন। আমি বলতেছিলাম এখানে হ্যালো, স্যার যখন অল্প কথা বলছেন ওই সময় ক্লিয়ার আসছে, যখন অনেকগুলো কথা একসাথে বলছেন তখন হচ্ছে যে কেটে যাচ্ছে সব। এটা তো নেটওয়ার্কের সমস্যা। জুম খুব ঝামেলা করে। আমি বলতেছি এই যে এটা বুঝতে যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, এই বলেন। এটা বুঝতে যাচ্ছে তো? এই ফরটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য আমি এখানে বুঝছি। এখন এটা এইখানে এখন কথা বুঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। শুধু আমার নেটওয়ার্কের সমস্যা না, দেখবা যে তোমাদের নেটওয়ার্কের সমস্যা উইকেন্ডে তো সমস্যা একটু সম্ভবত বিভিন্ন জায়গায় আছে। আমাদের শুধু আমার না, তোমাদের দেখা যাবে যে নেটওয়ার্ক সাধারণত দেখা গেল যে আমাদের বুঝে, আমি বাংলাদেশে আছি, আমার এটা কখনোই হয়নি 5-7 বছরে 1 সেকেন্ড বিদ্যুৎও যায় না, নেট কখনো সমস্যা হয় নাই। কিন্তু এই জুমের আমার কিছু টেকনিক্যাল সমস্যা আর আমাদের নেটওয়ার্কের এমনি সমস্যা। যেমন আমি চিটাগাঙে আমার আর কয়েকজন স্টুডেন্ট আছে, তাদের সমস্যা হয়। তো এই জন্য উভয় পক্ষের কিন্তু নেটওয়ার্কের সমস্যা আছে। এই জন্য হচ্ছে লাইভ ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যাও, এখন হচ্ছে, এখন কথাটা আমার বুঝতেছো কিনা? আমি জি স্যার, এখন বোঝা যাচ্ছে মোটামুটি। এই লুপটা হচ্ছে একই কাজ আমি রিপিটেডলি না করে, আমি এক কাজ বারবার না করে আমি একটা লুপের মধ্যে দিয়ে দিলে, লুপ জাস্ট লাইক একটা সুতোর মতো আমি বেঁধে দিয়ে দিব, সে কাজ করবে। যেমন এখানে ফর আই, আই দিলাম, ইন হচ্ছে বিল্ট ইন ফাংশন। রেঞ্জ, রেঞ্জ বলতে এটা একটা রেঞ্জ, আপনি ডেটা তৈরি করবে, রেঞ্জ 10 মানে 0 থেকে 9 পর্যন্ত দিয়ে দিবে। তো সেই প্রিন্টটা আমি যদি করি, আমি দেখতে পাবো, দেখো 0 থেকে 9 পর্যন্ত আমাকে দিয়ে দিল। এই রেঞ্জ হচ্ছে একটা সংখ্যা দিবে, যেমন 10 মানে হচ্ছে 9 পর্যন্ত দিবে, কারণ যেহেতু পাইথন হচ্ছে 0 থেকে 9। তো এখন দেখা গেল আমি যদি লিখতে চাই 0 1 2 3 4 5, আমার বারবার কি করতে হবে? 10 বার এটা রিপিট করতে হবে। কিন্তু সেটা না করে আমি একটা লুপের মধ্যে দিয়ে দিছি। এই লুপ করার কারণে হলো কি, এই আই একটা লুপ দিয়ে দিছি, এই লুপের কারণে দেখা গেল আমার আর 10টা যে সংখ্যা আছে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমার বারবার লিখতে হলো না। এই লুপই কি করলো, সে লিখে ফেললো, অর্থাৎ 0 1 2 3। এখন এই 10টা সংখ্যা যদি আমি, ধরো আমি কোথাও ব্যবহার করি, তো প্রথমে আমাকে 0 নিতে হবে, তারপরে 2 নিতে হবে, তারপরে 3 নিতে হবে, তারপর 4 নিতে হবে, 5 নিতে হবে। কিন্তু আমি যখন লুপের মধ্যে রাখবো,
ম্যানুয়ালি আর করার প্রয়োজন নেই। সে কম্পিউটার প্রথমে 0 নিবে, তারপর ক্যালকুলেশন ধরবে, তারপরে 1 নেবে, তারপর ক্যালকুলেশন করবে, 2 নিবে। অর্থাৎ এইভাবে হচ্ছে আমরা লুপ ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো এই জন্য এই ল্যাগ ফর ল্যাগ ইন রেঞ্জের মধ্যে, অর্থাৎ 1 থেকে যে লেন্থ থাকবে সেটার মধ্যে, এই ভ্যালুর মধ্যে সে নিবে। কিন্তু ইফ যদি অ্যাবসলিউট এটা থ্রেশহোল্ডের মধ্যে অর্থাৎ 0.2 এর বেশি হয়, তাহলে সে নিবে। তাহলে পুরো ডেটা সেট যে ল্যাগ ভ্যালু গুলো দেওয়া আছে 70 72 পর্যন্ত দেওয়া আছে, ম্যাক্সিমাম কত 72, এই 72-এর মধ্যে সে সে বারবার সে দেখবে, দেখার পরে এই থ্রেশহোল্ডের বেশি যেগুলো সেগুলো সে নিবে সিগনিফিকেন্ট, এছাড়া নিবে না। এরপরে আমরা যদি প্লট করতে চাই অর্থাৎ ফিগার করতে চাই, কথা কি বুঝতেছো? হ্যালো, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে তোমার এই ম্যাটপ্লট লাইব্রেরি যেটা বলছিলাম, কে বলতে পারবে যে এটা আসলে কাজটা কি? এই লাইব্রেরির কাজটা কি? স্যার, বিভিন্ন ফিগার হচ্ছে ড্র করা। এক্স্যাক্টলি। তাহলে এটার নাম দিয়ে দিছি আমরা পিএলটি। ঠিক আছে? তো যেহেতু পিএলটি দিছি, আমরা এখন ফিগার করতে চাই। তো পিএলটি, এরপর আমি কি বলছি ডট। ডট কেন বলছি? স্যার, ওই পিএলটির ভেতরে হচ্ছে ফিগারটা ড্র করার জন্য। এক্স্যাক্টলি, যে ফাংশন গুলো আমার দরকার সেই ফাংশন গুলোকে আমি কল করতেছি, ডাকতেছি। এই পিএলটি ডট, এই ফিগার মানে ফিগার করব, এই ফিগারের মধ্যে হচ্ছে আমার ফিগার সাইজ, এটা কিসে ইঞ্চিতে, অর্থাৎ উইথ এবং হাইট কত ইঞ্চি হবে। ঠিক আছে, সেটা দেওয়া। তারপরে আমরা ফাংশন দেখে আসছি, যেহেতু এই প্লটটা আমরা করার জন্য যে ফাংশন দরকার, কোড করে কোড করব না, কারণ এটা বিল্ট ইন ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে আমার ডেটা যে আছে সিরিজ সেটা দিয়ে দিলাম, ল্যাগ যে ল্যাগ দিয়ে দিলাম, মেথড দিয়ে দিলাম, আলফা বলতে যে সিগনিফিকেন্ট লেভেল যেটা 0.02, সরি, এটা হচ্ছে তোমার ওই যে পি ভ্যালু আলফা সিগনিফিকেন্ট লেভেল যেটা 0.05, এগুলো কিন্তু আমি বুঝাইছি ক্লাসে। আচ্ছা, সেটা দিলাম। এটা দেওয়ার পরে এই প্লট করবে। এরপরে আমরা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন তৈরি করব, ওয়াই থ্রেশহোল্ড, কালার রেড দিব, লাইন ড্যাশ ড্যাশ কিরকম, এই যে দেখো আমরা এখানে দুইটা রেড লাইন দিছি। এই যে থ্রেশহোল্ড আছে 0.2 এবং 0.2, এই 0.2 আমরা একটা কি করছি, হরাইজন্টাল একটা লাইন দিছি থ্রেশহোল্ডে। এই থ্রেশহোল্ডে যে লাইন দিছি, এই লাইনটা এখানে বলতেছে এক্স, এস লাইন মানে হরাইজন্টাল লাইন কোথায়, ওয়াই অ্যাক্সিসে। কারণ এখানে দুটো আছে, একটা এটাকে বলে আমরা কি, এটা হচ্ছে আমার এক্স, আর এটা হচ্ছে ওয়াই। এই ওয়াই অ্যাক্সিসে 0.2, এখানে একটা, এইখানে একটা, দুইটা আমি হরাইজন্টাল লাইন দিচ্ছি, অর্থাৎ এস লাইন দিচ্ছি, হ্যাঁ, হরাইজন্টাল লাইন দিছি। কি কালারের দিছি, রেড কালারের, কিরকম, ড্যাশ ড্যাশ। এই কথাটা এখানে বলছে, দেখো এখানে বলছে যে ওয়াই থ্রেশহোল্ড, এখানে কালার কি রেড, লাইন স্টাইল কিরকম ড্যাশ ড্যাশ, আর লেভেল কি থ্রেশহোল্ড, যে প্লাস মাইনাস যেটা আছে সেই থ্রেশহোল্ড অনুযায়ী। এইটাই তোমার হচ্ছে লাইন স্টাইলে দেওয়া হয়েছে, যেটা তোমার এই যে এখানে, এখানে এই যে থ্রেশহোল্ডের মধ্যে একটা লাইন দেওয়া আছে, হরাইজন্টাল লাইন, কি কালারে, রেড কালার, এবং স্টাইল হচ্ছে ড্যাশ ড্যাশ। ঠিক আছে? এরপর টাইটেল হচ্ছে পার্শিয়াল রিপ্রেজেন্টেশন ফাংশন, অর্থাৎ এই যে টাইটেলটা ফিগারে দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে আমি টাইটেলটা দেখতেছি, এই টাইটেলটা এখানে লেখা আছে। ঠিক আছে, এই টাইটেলটা এখানে দেওয়া আছে, তারপর লিজেন্ড দেওয়া আছে। এরপর হচ্ছে সেট ফিগার, এই ফিগারের ফাংশনটা হচ্ছে এখানে আমি যে ইয়া নামে রাখবো, অর্থাৎ আমার যে ফিগারটা আমরা নাম দিতে চাই সেটা,
ডট পিএনজি ফরম্যাট দিব না পিডিএফ ফরম্যাট দিব না অন্য ফরম্যাট দিব সেটা বলবো। এবং আমরা কমা দিয়ে একটা ডিপিআই ব্যবহার করব। ডিপিআই হচ্ছে ডট পার ইঞ্চি, অর্থাৎ একটা ফিগারের রেজুলেশন কেমন হবে সেটা আমরা দিচ্ছি। আচ্ছা, এরপর যেটা একটা ফাংশন রিটার্ন হিসাবে কি দিচ্ছি, সিগনিফিকেন্ট ল্যাগ দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 3 নম্বরে যদি যাই, কনসেপ্ট 3, ক্রিয়েটিং ল্যাগড ফিচার। ল্যাগ ফিচার গুলো মানে হচ্ছে টাইম সিরিজটাকে সুপারভাইজ ফরম্যাটে। সুপারভাইজ ফরম্যাটে কি আমরা বলে আসছি, আমরা ল্যাগ দিব প্লাস কারেন্ট টাইম প্লাস হচ্ছে লিড। কিন্তু ডেটাগুলো তো এরকম ফরম্যাটে নাই, ডেটাগুলো আমরা টাইম সিরিজে আছে। অর্থাৎ আমরা যদি দেখি ডেটাগুলো আমরা একটা সিরিজে আছে, ডেটাগুলো কি একটা টাইম সিরিজে দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু ওইভাবে সাজানো নাই। অর্থাৎ তোমার হচ্ছে ল্যাগ দেওয়া, কারেন্ট টাইম, তারপরে লিড, এই ফরম্যাট গুলো কিন্তু দেওয়া নাই। এই ফরম্যাট গুলো যেহেতু দেওয়া নাই, আমরা ফরম্যাট গুলো আমরা কি করব, কোডের মাধ্যমে করব, যেটাকে বলা হচ্ছে সুপারভাইজড। অর্থাৎ আমরা নিজে মডেলকে সুপারভাইজ করতেছি, অর্থাৎ ডেটাগুলোকে আমরা সুপারভাইজ ফরম্যাটে, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুপারভাইজ করতেছি, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট ল্যাগ গুলো সেগুলো নিচ্ছি, এবং আমি অরিজিনাল যে ফিচার কনটেক্সটে নিচ্ছি। তো এখানে আমি একটা ফাংশনের নাম দিলাম কি, যে ল্যাগড ফিচার। এখানে আমি ডাটা ফ্রেম যেটা আমার তৈরি আছে সেই ডাটা ফ্রেম দিয়ে দিব। টার্গেট কলাম মানে হচ্ছে আমাদের যেটা আমরা আমরা যেটা ফরকাস্ট করব, যেটা PM 2.5 পার্টিকুলার ম্যাটার আছে, যেটা আমরা পজিশনের ব্যবহার করবো সেটা। তো এখানে আমরা একটা সুপারভাইজ ডেটা ফ্রেম তৈরি করব কিসের মাধ্যমে, পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশনের মাধ্যমে, যে ল্যাগটা সিলেক্ট করবো সেটার মাধ্যমে। তো প্রথম হচ্ছে আমরা সিগনিফিকেন্ট ল্যাগ পিসিএফ অ্যানালাইসিস এর মধ্যে পাবো। এই ল্যাগস এর মধ্যে সিলেক্ট ল্যাগ নামে একটা ফাংশন একটু আগে আমরা তৈরি করে আসলাম, এই যে ফাংশনটা তৈরি করে আসলাম সিলেক্ট ল্যাগ। এই ফাংশনটা আমরা এখন এখানে গিয়ে কল করতেছি, ব্যবহার করতেছি। এর মধ্যে ডেটা ফ্রেম নিয়ে টার্গেট কলাম ড্রপ নাম, হ্যাঁ, আমরা টার্গেট যে কলাম আছে সেই টার্গেট কলাম আছে P.2.5, এটা থেকে আমরা কি করতেছি, এই ইয়াটা নান, এই টার্গেট কলামটা নিচ্ছি, সেখান থেকে নান ভ্যালু যেগুলো সেই নান ভ্যালু গুলো আমরা ড্রপ করে দিচ্ছি, সিগনিফিকেন্ট ল্যাগ টার্ম দেখতেছি। আচ্ছা, এরপরে আমরা বেস ডেটা ফ্রেম তৈরি করতেছি, কারেন্ট যে টার্গেট, অর্থাৎ টার্গেট যে কলাম আছে নিউ ডেটা ফ্রেম, সেখান থেকে আমরা করতেছি কি, আমরা কপি করে নিয়ে নিচ্ছি, যে সিগনিফিকেন্ট যে ল্যাগ গুলো পাচ্ছি সেটা ডেটা ফ্রেম কপি করে নিচ্ছি। তারপরে হচ্ছে এই ল্যাগ ফিচার টার্গেট ভেরিয়েবলের মধ্যে আমরা ব্যবহার করতেছি, অর্থাৎ ফর ল্যাগ ইন ল্যাগস নিউ ডেটা ফ্রেমের মধ্যে যে টার্গেট কলাম আছে সেটা নিয়ে আমরা কি করতেছি, এই শিফট ফাংশনটা ব্যবহার করতেছি। শিফট ফাংশনটা মানে হচ্ছে তোমার এই শিফট করবে, অর্থাৎ আমাদের ডেটাগুলো ধরো কারেন্ট 0, তারপরে হচ্ছে তোমার এই T-1, তারপরে ধরো T-2, এ করবে কি, এই শিফট ফাংশন আছে যে, এই শিফট ফাংশন দিয়ে এই ল্যাগ গুলো পিছনে কি করবে, ডেটাগুলোকে শিফট করে নিয়ে ডেটাগুলো সাজাবে, সাজায় আমাকে দিবে। তো এইভাবে আমরা হচ্ছে প্রোগ্রামের মধ্যে টার্গেট যে কোনো নিউ ডেটা ফ্রেম আমরা একটা ক্রিয়েট ল্যাগ ফিচার যেটা, সেটা আমরা, এটা মূলত এই ফাংশনের কথা। আর 4 নাম্বার যেটা মেইন যে জিনিসটা সেটা হচ্ছে তোমার মডেলিং ওয়ার্কফ্লো, অর্থাৎ আমরা মডেল তৈরি করবো। মডেলে কি, প্রথম হচ্ছে টাইম বেস স্প্লিটিং, যে টেম্পোরাল যে অর্ডার সেটা আমরা তো করতেছি, অর্থাৎ আমাদের এই যে সুপারভাইজে ট্রেন এবং টেস্ট যে দুইটা সেটা করতেছি। অর্থাৎ আমার প্রথম থেকে 2013 সাল পর্যন্ত ট্রেনিং এ ব্যবহার করতেছি, আর টেস্টিং এর জন্য আমরা 2014 সালের যে ডেটাটা সেটা ব্যবহার করতেছি। কোথায় এই ডেটা, আপনার এই যে দেখো এই ট্রেন এন্ড ইভালুয়েট একটা ফাংশন দিচ্ছি, এর মধ্যে প্রথমে লোড ডেটা, এই যে লোড এন্ড প্রি প্রসেস যে ফাংশনটা কোড তৈরি করে আসছি, আর মনে আছে কিনা, এই যে লোড এন্ড প্রি প্রসেস যে ফাংশন, সে ফাংশন কি করবে, ডেটাটাকে পুরো প্রি প্রসেস করে আমাকে দিবে। তারপর সুপারভাইজ মানে এই যে ক্রিয়েট ল্যাগ ফিচার, যেটা এই যে ফাংশনটা আমরা তৈরি করে আসলাম, ল্যাগ তৈরি করবে, সেটা সে কাজ করবে করে ডেটাকে সুপারভাইজ করে দিচ্ছে। তারপর 2 নম্বর হচ্ছে কি টাইম বেস স্প্লিটিং, অর্থাৎ ট্রেন এবং টেস্টিং সেটাও করে নিচ্ছে ডেটা ফ্রেমে। এই লোকেশন যে ফাংশনটা আছে সুপারভাইজ ডেটা ফ্রেম, লোকেশন মানে, এই লোকেশন মানে হচ্ছে তোমার এই ডেটাগুলোকে মানে লোকেশন অনুযায়ী নিবে, কোথা থেকে,
হচ্ছে শুরু প্রথম থেকে 2013 সাল পর্যন্ত সে কি করবে, নিবে। আর টেস্টের জন্য সে কি করবে, শুধুমাত্র 2024 সালের যে ডেটাগুলো 24 সালের শেষ পর্যন্ত নিবে। ঠিক আছে। তারপরে প্রিপেয়ার ফিচার টার্গেট, তার মানে এখানে এক্সট্রেন যেটা ড্রপ, এখানে আমরা PM2.5 এটা ড্রপ করে দিচ্ছি, কারণ এটা আমরা এখানে রাখতেছি না ট্রেনিং এর জন্য, অন্য ডেটা গুলো রাখতেছি। আর ওয়াই চেইনে যেটা রাখতেছি, যেটা এখানে এক্স এর মধ্যে আমরা রাখতেছি না, ওয়াই চেইনে আমরা হচ্ছে শুধুমাত্র PM2.5 রাখতেছি, যেটা একটা কারণ একটা 2010 থেকে 2013 সাল পর্যন্ত সেটা সে দেখবে যে কিরকম পরিবর্তন হচ্ছে এক্স এর কারণে ওয়াই, এটা দেখবে সে। আর এক টেস্টের ক্ষেত্রে সেম, আমরা এই কলামটাকে রিমুভ করে দিচ্ছি কারণ এটা রাখবো না আমরা মডেলের বাইরে। আর ওয়াই টেস্ট হচ্ছে PPM2 রাখতেছি, যেটা হচ্ছে 2010 থেকে 13 পর্যন্ত। এটা দেখে 2014 সালের যে ডেটাটা, এই ডেটাকে আমরা কোথায় রিমুভ করে দিলাম, ড্রপ করে দিলাম, যেটা আমরা মডেলের বাইরে রাখলাম, সেটা সে কি করবে, ফরকাস্ট করে দিবে। তারপরে আমরা যেটা বলছিলাম এই যে স্ট্যান্ডার্ড স্কেলার, মানে হচ্ছে আমরা ডেটাগুলোকে নর্মালাইজ করতেছি, নর্মালাইজ ডাটাগুলো আমরা ব্যবহার করতেছি, এই নর্মালাইজ ডাটা ব্যবহার করে স্ট্যান্ডার্ড স্কেলার ব্যবহার করতেছি। তো ফিট ট্রান্সফর্ম দিয়ে স্কেলার আবার এটাকে ট্রান্সফর্ম করে আগের যে ফরম্যাট সেটা নিয়ে যাচ্ছি। এরপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট যে মডেল আছে, সে মডেলের কিছু ফিচার আছে প্যারামিটারাইজেশন বলে। যেহেতু এই একদিনের কোর্সে এগুলো ইন ডিটেলস পড়ানো মুশকিল, র্যান্ডম ফরেস্ট নিয়ে আলাদা আমাদের যে লেকচার আছে সেটা ইন ডিটেলস দিব। এখানে আমাদের র্যান্ডম ফরেস্ট রিগ্রেশনের মধ্যে নাম্বার অফ ট্রি লাগে, তো এগুলা ওই যে গ্রিড সার্চ ক্রস ভ্যালিডেশনের মাধ্যমে আমরা দেখতে পারি। তো সেটা আমরা কি করতেছি, আমি বলছি যে এখানে আমরা যে গ্রিড সার্চ যে ক্রস ভ্যালিডেশন আছে এই মেথডে আমরা ব্যবহার করতে পারি। কোথায়, এখানে গ্রিড সার্চ ক্রস ভ্যালিডেশনের মাধ্যমে এটা ব্যবহার করতে পারি। তো এখানে যেহেতু একটু সময় লাগবে ট্রেনিং এর জন্য, এই জন্য আলাদা করে প্যারামিটারাইজেশনের আছে, লেকচার আছে, ওইটা আমি রেখে দিচ্ছি এখানে দেখার জন্য ইন ডিটেলস। তাহলে এখানে আমরা কি করলাম, জাস্ট ট্রেনিং এর শেখানোর জন্য, একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য যে এআই মডেল কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা বোঝানোর জন্য। তো এখানে আমরা বাই ডিফল্ট 100টা আমরা নিয়ে নিছি, র্যান্ডম রিপ্রোডিউসিবল এবং প্যারালাল প্রসেসিং এর জন্য নিছি। এরপর মডেলটাকে ফিট করতে হবে এই এক্স10 এবং ওয়াই10, এই দুইটা এক্স এবং ওয়াই, এই দুইটা কি করলাম 2010 সাল পর্যন্ত, 13 সাল যে আছে সেটা আমরা আমরা দেখলাম। এই যে এক্স স্কেল বলতে এই যে 2010 থেকে 13 পর্যন্ত এই অন্যান্য যে প্যারামিটার সেগুলোর কারণে 10 থেকে 13 পর্যন্ত যে PM2.5 কতটুকু চেঞ্জ হচ্ছে কিরকম, এটাতে মডেলকে ট্রেন আপ করাইলাম। আর 2014 টোটালি আলাদা রেখে দিছি, যেটা সে পরবর্তী ফরকাস্ট করবে টেস্টের জন্য। ইভালুয়েট পারফরমেন্স, এই প্রিডিকশন করবে, প্রিডিক্ট ফাংশনটা আমরা মডেল ব্যবহার করব, প্রিডিক্ট ফাংশনটা ব্যবহার করলেই সে ফরকাস্ট করে দিবে। এরপরে আমরা হচ্ছে যে মিন অ্যাবসলিউট এরর, স্কোয়ার, এই টেস্ট গুলো আমরা কি, এগুলো যে আমরা অলরেডি ব্যবহার করছি সেগুলো আমরা এখানে ব্যবহার করতেছি, যে ইয়াগুলা। তারপরে আমরা হচ্ছে আবার এই যে ভিজুয়াল, আমরা টাইম সিরিজটাকে করতেছি ভিজুয়াল কম্পারিজনের জন্য, এটা তো জানি অলরেডি ব্যাখ্যা করছি, ফিগারের সাইড প্লট এগুলো আমরা ব্যবহার করছি। অর্থাৎ আমাদের যে আউটপুটটা আসছে, আউটপুট যখন আমরা দেখি, এই ফিগারের আউটপুট যেটা আসে সেটা হচ্ছে এই যে ইয়াটা ফাইল, একটা হচ্ছে তোমার অবজারভেশন আর একটা হচ্ছে তোমার প্রিডিকশন, মডেলটা প্রিডিক্ট করছে। তো কিছু ধরতে পারছে, কিছু এরর আসছে, এই যে দেখো একটা যেটা ভ্যালু থেকে অনেক সময় বেশি করছে, কম করছে, এই হচ্ছে অবজারভেশনের চেয়ে 2014 সালের তারা কি করছে, ফরকাস্ট করছে, এই কনসেন্ট্রেশনটা দেখছে। এখন আমরা যদি পুরা কোডটা যদি আমরা রান করি, তাহলে এখানে কিন্তু আমাদের ইয়া দিতে হবে। এখানে তোমাদের আশা করি দেওয়া আছে, সবকিছু ঠিক করা আছে, এই যে ইয়াটা এটা দেওয়া আছে। এখন আমরা যেটা করতে পারি, পুরোটাই যদি আমরা রান করি, তো আমাদের এই ফিগার চলে আসছে। তো এই হচ্ছে আমাদের